নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের ময়দান ফাঁকা করতে কি মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা? কারণ দিন কয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনার একটি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে ইডি-সিবিআইয়ের তল্লাশি তলব বিভিন্ন বিষয় নিয়ে ইডি-সিবিআইয়ের তৎপরতা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই রাজ্যে বিজেপি রাজনৈতিকভাবে পেরে না উঠে মাঠ ফাঁকা করতে নেমেছেন, বিভিন্ন জায়গায় তল্লাশি গ্রেপ্তার এসব চালাচ্ছেন যাতে সামনের লোকসভা নির্বাচনে তারা ফাঁকা মাঠে খেলতে পারে। কিন্তু তিনি একই সঙ্গেও জানিয়েছিলেন যে মাঠ ফাঁকা করে লাভ নেই, কারণ হচ্ছে মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে যে ওসব ইডি-সিবিআই দিয়ে মাঠ ফাঁকা করে লাভ নেই, তারা টের পেয়ে যাবে। তো শুক্রবার দিন ইডির তল্লাশি নিয়ে এইরকম প্রশ্নই নানান মহলে ঘুরপাক খেয়েছে। শুক্রবার দিন সকাল ভোরবেলা প্রায় 6:30-7টা থেকে ইডি তল্লাশিতে যায়। বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি চালায়। সুজিতবাবু প্রাক্তন উপপ্রধান দক্ষিণ দমদম পুরসভা, এবং এটা ইডি যে তল্লাশি চালিয়েছে সেই তল্লাশিটা ছিল পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে। একইভাবে পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি তল্লাশি চালায় বড়নগরের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে, এবং নিয়োগ দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালায় উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়িতে। তো এই তিন তল্লাশি শুরু হওয়ার পরেই শুভেন্দু অধিকারী তিনি বিবেকানন্দ বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বিবেকানন্দের জন্মদিনে শুক্রবার, এবং তারপরে মিডিয়াকে অনেক কথা বলার পরে তিনি বলেছিলেন যে এদের ব্যাগ গোছাতে হবে এবং শীতকালে জামা কাপড় নিতে হবে। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। শুভেন্দুর কথা এরকম একটা ইঙ্গিত ছিল যে ইডি তাদের গ্রেপ্তার করবে এবং তারা যাতে ব্যাগ গুছিয়ে শীতের জামা কাপড় নিয়ে প্রস্তুত হয়। এবং সকালবেলা একই রকম ভাবে দিলীপ ঘোষও বলেছিল যে খেলা হবে কেমন এবার দেখতে পাবে, মানে ইডি-সিবিআই কেমন খেলা খেলবে এবার দেখতে পাবে। দিলীপের কথা তো সেই একই রকম ইঙ্গিত পাওয়া গেছে। তো এরপর থেকেই রাজনৈতিক পর্যবেক্ষক বা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন বলা বলি শুরু করেছেন, বা সাধারণ মানুষ অনেকে বলা বলি শুরু করেছেন যে তাহলে শুভেন্দু অধিকারীরা ডিসেম্বর মাসের শেষে যে কথাটাই বলেছিলেন সেই রকমই কি ফলে যাচ্ছে। কারণ শুভেন্দুরা বলেছিলেন যে ডিসেম্বরের শেষে বলেছিলেন যে উত্তর চব্বিশ পরগনাতে এবার ইডির অপারেশন শুরু হবে, এবং তারপর দেখা গেল যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেল ইডি, এবং সেখানে তাদের উপর হামলা হয় এবং তারা জখম হয়। একই দিনে বনগাঁতেও ইডি তল্লাশি চালিয়েছে এবং বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানকে শঙ্করাড্ডকে পুলিশ ইডি গ্রেপ্তারও করেছে। তারপরেই এক সপ্তাহের মাথায় ফের ইডির ওই পুরনিয়োগ দুর্নীতি নিয়ে যে তদন্ত, তারতে তাপস রায়, সুজিত বসু এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে দিনভর তল্লাশি। আমি এই রেকর্ডিং যখন করছি, এই ভিডিও করার সময় তাপস রায়ের বাড়ি থেকে সন্ধ্যে 6টা নাগাদ ইডি অফিসাররা বেরিয়ে যায়, এবং বিকেল 5টা নাগাদ সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকেও তারা তল্লাশি শেষে বেরিয়ে গিয়েছেন। কিন্তু সুজিত বসুর বাড়িতে একটি টিম তারা বেরিয়ে গিয়েছেন, অপর একটি টিম তখনও তল্লাশি চালিয়েছে, জানি না রাতে এরপরে তারা কি করবেন। তো এরকম একটা পরিস্থিতি। যাই হোক, এখন এই শুভেন্দু অধিকারীর এই সকালবেলার মন্তব্য, দিলীপ ঘোষের মন্তব্যের পরে তৃণমূল যথারীতি প্রতিক্রিয়া দিয়েছে, এবং তৃণমূল বলেছে যে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি রাজ্যে প্রতিহিংসার রাজনীতি করছে, এবং প্রতিহিংসার রাজনীতি করে তারা বিভিন্ন লোককে অপদস্থ করার চেষ্টা করছে এবং তাদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। তৃণমূলের প্রতিক্রিয়াতে এও রয়েছে যে উত্তর চব্বিশ পরগনা সম্প্রতি কোর কমিটির যে মিটিং হয়েছে তৃণমূলে, সেখানে দমদম লোকসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে সুজিত বসুকে সাংগঠনিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং একইভাবে তাপস রায়কেও দমদম লোকসভা কেন্দ্রে সাংগঠনিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা অনেক সাংগঠনিকভাবে বড় দায়িত্বে রয়েছে। এবং তাপস দমদমের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়নগর বিধানসভার তিনি বিধায়ক। সুজিত বসু তিনি অবশ্য বারাসাত কেন্দ্রের বিধায়ক, বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগরের বিধায়ক। তো তৃণমূলের বক্তব্য যে যেহেতু এই দুই নেতাকে, এই দুই বিধায়ক মন্ত্রীকে সাংগঠনিকভাবে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সামনের লোকসভা নির্বাচনের জন্য কোর কমিটি, তো সেই কারণে তাদের হেনস্থা করার জন্যই এইভাবে ইডির তল্লাশি। এবং শুভেন্দুদের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারাই ইডি-সিবিআইকে চালাচ্ছে, এবং ইডি-সিবিআই বিজেপি শাখা সংগঠনের মতো তারা কাজ করছে। কারণ শুভেন্দুরা বলে দিচ্ছে যে উত্তর চব্বিশ পরগনাতে
এবার তল্লাশি হবে, অমুকের বাড়িতে যাবে, তমুকের বাড়িতে যাচ্ছে, দেখা যাচ্ছে তার 2 দিন বাদে, 3 দিন বাদে বা 7 দিন বাদে ইডি বা সিবিআই সেখানে তল্লাশি যাচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে। তো শুভেন্দু রায় কার্যত, বিজেপি কার্যত ইডি সিবিআইকে চালাচ্ছে এবং ইডি সিবিআই বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে এবং তাদের আশঙ্কা যে আগামী লোকসভা যে নির্বাচন আসছে আগামী 3 মাস পর্যন্ত ইডি সিবিআই কর্মতৎপরতা চলবে। কারণ হচ্ছে বিজেপি এরাজ্যে সাংগঠনিকভাবে দুর্বল। তৃণমূলের অভিযোগ মানুষের সঙ্গে বিজেপির যোগাযোগ নেই এবং তারা এইটাকে হচ্ছে মেকআপ করার জন্য, কভার আপ করার জন্য তারা ইডি সিবিআইকে মাঠে নামাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকে হচ্ছে হ্যারাস করে তাদেরকে নানানভাবে এনগেজ করে রাখা, এইসব করে হচ্ছে তারা হেনস্থা করতে চাইছে যাতে তৃণমূল সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে যাতে এই নির্বাচনে লড়াই করতে না পারে, এরকম একটা মত প্রকাশ করেছে। তো বিজেপির তরফেও হচ্ছে যেটুকু জানা যাচ্ছে যে তারাও অনেকেই, বিজেপির রাজ্য নেতৃত্বরা অনেকে মনে করছেন যে এখনো পর্যন্ত যে শুভেন্দু অধিকারীরা যেগুলো বলছেন সেগুলো নিচুতলার কর্মীদের অনেকেরই দাবি এবং তাদের দাবি যে নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতি যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোতে যদি তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করা না যায়, নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা না যায় বা আরও বড় কেউ উপরের দিকে কাউকে দিয়ে গ্রেপ্তার করা না যায়, তাহলে হচ্ছে নির্বাচনী লড়াইয়ে তারা অনেকটাই পিছিয়ে পড়বেন, এরকমই তাদের একটা আশঙ্কা। কর্মী বাহিনীর মধ্যে এরকম একটা রয়েছে যে কেন ইডি সিবিআই গড়িমসি করছে, এই ইডি সিবিআই গড়িমসি নিয়ে, গ্রেপ্তারি নিয়ে কেন নেতা মন্ত্রী বা উঁচু স্তরের আরও কেউ গ্রেপ্তার হচ্ছে না, এই নিয়ে তারা দিল্লিতে কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহকে চিঠিও পাঠাচ্ছেন যে কেন ইডি কেন আরও সক্রিয় হচ্ছে না, সিবিআই কেন আরও সক্রিয় হচ্ছে না। কারণ তারা মনে করছেন যে ইডি সিবিআই যদি সক্রিয় হয় এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের যদি পরপর তারা জেলে ভরতে থাকে তাহলে তাদের ক্ষেত্রে নির্বাচনী লড়াইটা অনেক সহজ হয়ে যাবে, এরকম একটা চাপ বিজেপির কর্মীদের মহলেও রয়েছে। সেই চাপ সামলাতে হচ্ছে নেতৃত্বকেই এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা তাই বারবার হচ্ছে তারা আগাম কিছু ঘোষণা করছেন এবং তার থেকেই তৃণমূল এই আশঙ্কা করছে যে ইডি সিবিআইয়ের কাছে যে লিস্ট পাঠানো হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূল নেতা মন্ত্রীদের হেনস্থা করার জন্য ইডি সিবিআইয়ের কাছে বিজেপির তরফে যে লিস্ট পাঠানো হচ্ছে, ইডি সিবিআই সেই মতোই তাদের বাড়িতে সেই নেতা মন্ত্রীদের বাড়িতে রেড করছে বা গ্রেপ্তার করছে, এরকমভাবে জব্দ করার জন্যই তারা এগুলো করছে। তবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে স্ট্র্যাটেজি নিয়ে করুক, সম্প্রতি 22শে ডিসেম্বর অমিত শাহ এবং নাড্ডা যখন এসেছিলেন কলকাতাতে সাংগঠনিক বৈঠক করতে বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে, 15 জন কোর কমিটির সদস্যকে তারা সেই মিটিংয়ে ডেকেছিলেন এবং সেখানে যে সাংগঠনিক বৈঠক হয়েছিল সেখানে অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীদের যে ইডি সিবিআই বা কেন্দ্রীয় সরকারের উপর ভরসা করে আপনারা রাজনীতি করবেন না, কারণ তৃণমূলকে হারাতে গেলে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে আপনাদের। অমিত শাহ সেখানে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, 5 জনের নাম করেই বলেছেন যে 5 জনকে তো গত 1-1.5 বছরে গ্রেপ্তার করা হয়েছে এবং তাতে কিন্তু আপনাদের পঞ্চায়েত নির্বাচনে বা অন্য যে উপনির্বাচন হয়েছে সেগুলোতে আপনাদের ফল ভালো হয়নি। তখন কেউ অমিত শাহকে বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে, তখন অমিত শাহ বলেছেন যে সন্ত্রাস মোকাবিলা করার মতো সাংগঠনিক শক্তি আপনারা তৈরি করতে পারেননি, সেই জন্যই আপনারা সন্ত্রাসের অভিযোগ করছেন। তো সেই পরামর্শ শুভেন্দু সুকান্তদের ভালো লাগেনি, তথাপি তারা মনে করছেন যে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে বা ইডি সিবিআইকে দিয়ে তল্লাশি করে তৃণমূল নেতাদের হেনস্থা করলে হয়তো নির্বাচনী ফলাফল ভালো হবে। তো শুভেন্দুরা যে স্ট্র্যাটেজিতে চলছে সেই স্ট্র্যাটেজি আদৌ সাকসেসফুল হয় কিনা বা অমিত শাহর পরামর্শ তারা মেনে নেন কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে সুকান্তদের স্ট্র্যাটেজি সঠিক হয় কিনা বা সঠিক হচ্ছে কিনা, তার জন্য আমাদের লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।